সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নেলসনে অসহায় টাইগাররা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার। মাঝখানে আছেন এম কায়সার, ক্রীড়া সম্পাদক সকালের খবর। এবং ওই প্রান্তে আছেন মেহরাব হোসেন অপি, সাবেক জাতীয় ক্রিকেটার। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার পিইসিতে 98.51 এবং জেএসসিতে 93.06। জঙ্গিবাদের বিরুদ্ধে শিশুকাল থেকেই সচেতন করতে হবে শিক্ষার্থীদের, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বৈষম্য দূর করতেই প্রতিটি স্তরে চালু করা হয়েছে পাবলিক পরীক্ষা। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি ও শিক্ষা নীতিমালার পরও নামে বেনামে বাসা ভাড়া নিয়ে চলছে কোচিং বাণিজ্য। ক্লাস নিচ্ছেন নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 31-এ অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। রাজধানী জুড়ে থাকবে কঠোর নিরাপত্তামূলক। এবং জেলা পরিষদ নির্বাচনে তৃণমূলে ক্ষমতাসীন দলের বিরোধ দৃশ্যমান, মন্তব্য বিশ্লেষকদের। বিব্রত আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও। ইশতিয়াক ভাই, খেলা তো দেখে ফেলেছেন, দুইটা ওয়ানডার। আমরা আমাদের পারফরমেন্সটাকে আপনি যদি প্রথম দুইটা ম্যাচকে একসঙ্গে করেন তাহলে আপনি এটা কি বলবেন? মানে আমাদের যে খেলায় হার জিত তো অবশ্যই আছে, কাজে এটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু আমি কি আমার পারফরমেন্সটা শো করতে পেরেছি? হয়তোবা না, অবশ্যই না। আমরা হেরে গেছি, সুতরাং বলতে হবে যে আমরা পারফরমেন্সটা শো করতে পারিনি। না, আমরা যে জিতবই সেরকম তো আমরা ওরকম না, কিন্তু আমরা হেরে গেছি, এটা তো হতেই পারে। কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কি খেলতে পেরেছি? না, বাট আপনি যেটা বললেন যে আমরা যে জিতবই সেটা না, বাংলাদেশ কিন্তু গিয়েছেই কিন্তু সে জেতার একটা ইয়ে নিয়ে, টেন্ডেন্সি নিয়ে এবং লক্ষ্য নিয়ে। এবং নিউজিল্যান্ড কিন্তু ইজ এ কান্ট্রি যেখানে যে কোনো ভিজিটিং সাইড কোনো সময় অনায়াসে জিতে আসতে পেরেছে আমার জানা নাই। একমাত্র হয়তো বা শ্রীলঙ্কা নট টু লং ব্যাক হয়তো একটা 3-0 ওয়ানডে সিরিজ হয়তো বা জিতেছে। ইভেন দ্য র্যাম্পেজিং ওয়েস্ট ইন্ডিয়ান সাইড ডিড নট উইন ইন নিউজিল্যান্ড মনে হয় ওয়ান অফ দি, এটা আই থিঙ্ক অল টেস্ট কান্ট্রিজ উইল অ্যাডমিট। এখন কথাটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রেসিং সাইডের আপনি যদি গ্রাফ দেখেন, আপস অ্যান্ড ডাউনস থাকেই। তো বাংলাদেশের যদি এখন আমরা দেখি যে দুইটা যেটা হেরেছি, আমরা কি অ্যাবসলিউটলি কি মানে গিভ আপ করেছি? নো, দেওয়ার ইনস্টেন্সেস, ওকেশনস ওয়ের উই অলসো ডমিনেটেড ফিউ সেশনস বলবো হয়তোবা। কিছু নিউজিল্যান্ড ব্যাটিং ইন দ্য ফার্স্ট ইয়ে, সেখানে আমরা ডমিনেট করেছি। যখন আমরা বোলিং করেছিলাম সেখানে কিছুটা ডমিনেট করেছি। ব্যাটিং করার সময়ও আমরা সেকেন্ড ইস্যুতে আশা ছাড়ি নাই। নিউজিল্যান্ড ইজ এ ডিফিকাল্ট প্লেস। ইয়েস, আপনার প্রশ্নটা আমরা আমাদের অনুযায়ী খেলতে পেরেছি কিনা, অ্যাবসলিউটলি নট। আমার মনে হয় আমাদের অ্যাপ্লিকেশনের অভাব ছিল। এবং দ্য ফ্যাক্ট দ্যাট নিউজিল্যান্ড ইজ এ ডিফিকাল্ট প্লেস টু প্লে, আমার মনে হয় এইটাই হয়তো প্লেয়ারদের কিছুটা হলে মাইন্ডে খেলেছে। এবং পরের খেলাটাতে মুশফিক রহিম না থাকার কারণে যে ছন্দটা ছিল, সেই ছন্দটা হয়তো বা ছিল না বলেই এই খুব শেষ ম্যাচে গিয়ে দেখা গেল যে অনায়াসে আমরা হেরে গেছি। কিন্তু বাংলাদেশ কিন্তু আমার মনে হয় যে when নিউজিল্যান্ড ওয়ার ব্যাটিং, একটা পর্যায়ে আমরা ডমিনেট করেছিলাম। ইভেন যখন নিউজিল্যান্ড ব্যাটিং, ইভেন যখন আমরা ব্যাটিং করছিলাম 100 and something for 1, মনে হচ্ছিল যে এটা খুব অনায়াসে জিতে যাবে। হতাশ হওয়ার কিছু নাই, বাট আশানুরূপ খেলা হয়নি মোটেও না। স্যার, দলে তো অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে। না, দলে ধরুন একটা পরিবর্তন তো অবভিয়াসলি ছিল, যেহেতু মুশফিক রহিম ইনজুর্ড ছিলেন এবং তার জায়গায় যে নুরুল হাসান সোহান, এবং নুরুল হাসান সোহান ছাড়া আর কোনো বিকল্প ছিল না, কারণ তাকে আপনার সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আর দ্বিতীয় যে দুটো চেঞ্জ এসেছে, সেই দুটো চেঞ্জের ব্যাখ্যাটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট দিয়েছে। প্রথম ব্যাখ্যাটা হলো যে শুভাশিস রয় কেন নয় আপনার রুবেল হোসেন, কারণ রুবেল হোসেন নিউজিল্যান্ডে বেশ ভালো অভিজ্ঞ এবং সেই ধরনের কন্ডিশনে তিনি কিন্তু নিজেকে প্রমাণ করতে পেরেছেন আগে। এর ব্যাখ্যায় টিম ম্যানেজমেন্ট যেটা বলেছে যে রুবেল হোসেনের চেয়ে একটু জোরে বল করতে পারেন শুভাশিস রয়, প্লাস আপনার হিটিং দ্য ডেক যে ইউজ করার যে বিষয়টি, যে বল একটু বাউন্স বেশি আনতে পারেন,
সেই জিনিসটি দেবাশিস মাথায় রেখে। সেই জিনিসটি শুভাশিস রায়ের একটু বেশি ছিল, এই কারণে তাকে ইউজ করা হয়েছে। তৃতীয় প্রসঙ্গে আসি, তৃতীয় চেঞ্জের বিষয়, সেটি হলো যে না কিন্তু আপনি leg- বলেন যে ওনারা বললেন যে তার বলের ইয়ার জন্য, তা আপনার কি মনে হচ্ছে খেলার পরে সেটা ছিল তাদের না। যে ব্যাখ্যার সাথে এটা কোনো মিল আছে? না, সেটা Performance-এর? সবচেয়ে বড় বিষয়টা হলো যে মাত্র শুভাশিস রায় মাত্র তার জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেছে, এবং প্রথম ম্যাচ খেলতে নেমেছে খুব ক্রুশিয়াল একটা ম্যাচ, এবং একদম পুরো অপরিচিত জায়গায়, যেখানে যে জায়গার সঙ্গে বা যে কন্ডিশনের সঙ্গে সে অ্যাডাপ্টেড না, সো সেই কারণে হয়তো সে সেরকম ভাবে পারফর্ম করতে পারেনি। কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে সে 10 ওভারে 45 রানে 2 উইকেট নিয়েছে, আমার মনে হয় যে ডেবিউটা তার খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আমি আসি তৃতীয় প্রসঙ্গে, তৃতীয় যে চেঞ্জ যেটিকে আপনার লেগ স্পিনারকে বলা হচ্ছে। দেখুন, লেগ স্পিনার প্রতি আমাদের এই কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সিংহের কিন্তু একটা অন্য ধরনের একটা মানে উইকনেস অনেক আগে থেকে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপে চলাকালীন সময় 2015 সালের বিশ্বকাপে চলাকালীন সময় বা সেই দলে একজন লেগ স্পিনারকে নেওয়ার জন্য কিন্তু তিনি প্রায় ঝগড়াঝাটির মতোই করেছিলেন, এবং শেষ পর্যন্ত নির্বাচকরা তার সাথে সম্মত হননি। বাট সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে, বিশ্বকাপ শেষ হওয়ার পর, কোচ কিন্তু নিজে সিডনিতে বসে বলেছিলেন যে এটি আমার দল নয়, এবং আমি যে দল চেয়েছিলাম সেই দল আমি পাইনি। দ্যাট মিনস উনি এক লেগ স্পিনার হিসেবে জুবাইরকে চেয়েছিলেন, কিন্তু তিনি লেগ স্পিনার হিসেবে পাননি। তো আমরা নিশ্চয়ই সবসময় জেনে আসছি যে তিনি সবসময় দলে একজন লেগ স্পিনারের দাবি করে আসছিলেন, কারণ লেগ স্পিনার একটু বৈচিত্র্যময় বোলিং করে থাকেন। বাট ঘটনা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম বৈচিত্র্যময় বল করার জন্য বা লেগ স্পিনার, দক্ষ লেগ স্পিনার আমরা পেয়েছি কিনা, সেটি এখন পর্যন্ত যে বিবেচনা করে যেটা জানা যাচ্ছে যে সেরকম ভাবে আমরা পাইনি। এবং এই দুইজনের অভিষেকের মধ্যে আপনার তানভীরের অভিষেকটা খুব একটা ভালো হয়নি। তবে আমি খুব একটা নিরাশ নই, কারণটা হলো যে মাত্র প্রথম ম্যাচ বা একটা দুটো বা তিনটা চারটা ম্যাচ দেখে কিন্তু কারো বিপক্ষে বা কারো সম্পর্কে আপনার চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ম্যাচটি বাংলাদেশ যদি জিতে যেত, তাহলে কিন্তু আজকে আমাদের প্রসঙ্গটাই কিন্তু অন্যরকম না, হতো। কিন্তু এই জায়গায় প্রশ্নটা হলো যে আপনি এরকম একটা যে জায়গাটাতে আপনি একটা ক্রুশিয়াল জায়গাতে আছেন, ডু অর ডাই, অ্যাকচুয়ালি যদি সিরিজ দেখেন সেই জায়গায় আপনি মনে করলেন যে না, একে আমার খেলানো উচিত, তার ইয়াটা আছে। আর একজন যে পরীক্ষিত ছিল, যাকে দিয়ে করতে পারবেন, তার বাউন্সার অনেক বেটার, কিন্তু তাকে আপনি তাকে এই সুযোগটা দেননি। এখন সে কেন সুযোগটা পেল না? সে কেন এটা মনে হলো যে রুবেল পারবে না? হ্যাঁ, সে পারবে, মানে এই জায়গাটা কেন আসলো? এটা তো কোচ এবং টিম ম্যানেজমেন্টের পছন্দের বিষয়। আমরা হয়তো এত দূর থেকে বসে হয়তো বলতে পারবো না, বাট টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে রুবেলের চেয়ে শুভাশিস রায় এখানে ভালো বল করতে পারবে। বাট শুভাশিস রায় কিন্তু ভালো বল করেছে, এমন না যে শুভাশিস রায় ভালো বল করেননি। বাট প্রসঙ্গটা আসছে তানভীরকে কেন্দ্র করে, যে লেগ স্পিনার কেন? কারণ নেলসনের মতো নিউজিল্যান্ডের মতো জায়গায় খেলা হচ্ছে, এবং সেখানে একজন লেগ স্পিনারকে আপনি কেন নিচ্ছেন? কেন একজন পরীক্ষিত অফ স্পিনার নয় বা স্পিনার নয়? যেমন মিরাজ আমাদের দলে ছিল, তাকে তো আপনার নেওয়া যেত। বাট একটা জিনিস একটু বলি যে লেগ স্পিনার কেন নয়, এটা একটু আগে বললাম আমি, যে কোচের একটা অন্য ধরনের একটা উইকনেস রয়েছে আমাদের লেগ স্পিনার উপর। বাট একটা কথা মনে রাখতে হবে, নিউজিল্যান্ড দলেও কিন্তু লেগ স্পিনার রয়েছে। ঈশ্বরদী তাদের কিন্তু ভালো লেগ স্পিনার, এবং ঈশ্বরদীকে তারা কিন্তু ইউজ করেনি এবার। সবচেয়ে বড় বিষয়টা হলো যে ঈশ্বরদীকে তারা কিন্তু ইউজ করেছে কোথায়? ভারতে যখন খেলতে এসেছিল তখন কিন্তু ইউজ করেছে। নিয়ম তাই। ব্যাপারটা হলো যে আপনি কিন্তু পরিবেশ পরিস্থিতি কন্ডিশন এগুলো দেখে কিন্তু আপনাকে দলে একটা রেখে দেবেন, আপনি সেই দলটাকে করবেন। আপনি মিরাজকে যে খেলাটা মিরাজ খেলেছে, আপনি তাকে দিয়ে যদি করাতে পারতেন, অ্যাটলিস্ট আপনি তো অন্তত ওই কন্ট্রোলটা, তার ক্ষমতাটা ছিল। কিন্তু আপনি এমন একটা লোককে নিয়ে সেখানে বেছে নিলেন যে আপনি মনে করলেন যে না, আমার একটা লেগ স্পিনার দরকার, আমি নিয়ে এসে দিয়ে দিলাম। এটাই আর কি সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ যদি এই ম্যাচটি জিতে যেত, তাহলে হয়তো আমাদের এত মানে কার কিরকম ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়েছে সেটা হয়তো আমরা আলোচনা করতাম না। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা কিন্তু এই ম্যাচটি হেরেছি মূলত আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য। বলা হয়ে থাকে কি যে আপনি ক্রিকেটের দুটো ডিপার্টমেন্ট, আপনি বোলিং এবং ব্যাটিং, দুটোর মধ্যে কিন্তু একটা সিনক্রোনাইজেশনের দরকার। আপনি কিন্তু একটা ভালো করলেন আর একটা খারাপ করলেন, কোনো লাভ হবে না। কিন্তু দুই জায়গায় দুই রকমই হচ্ছে, এক জায়গায় বোলিং নাই, এক জায়গায় ব্যাটিং নাই। রাইট, এটাই আমি বলতে চাচ্ছি যে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংটা ভালো হয়নি, 342 রান মতো রান করেছিল নিউজিল্যান্ড। তো সেটা দেখে টিম ম্যানেজমেন্ট যেটি করেছে সেটা হলো যে দলে অন্তত 5 জন পারফেক্ট মানে জেনুইন বোলার নিয়ে খেলতে হবে, এবং সেই 5 জন জেনুইন বোলার নেওয়ার জন্য কিন্তু তানভীরকে নেওয়া হয়েছে আপনার সৌম্যর জায়গায়। সৌম্যকে যে দলে নেওয়া ছিল, সৌম্যকে ওকেশনাল বোলার হিসেবে নেওয়া ছিল, যে তিনি পুরো ওভারের 10 ওভার কোটা করবেন তা কিন্তু নয়। বাট তানভীরকে নেওয়া হয়েছে কিন্তু যে তিনি পুরো 10 ওভারের কোটাটা পূরণ করবেন, যাতে একদম অন্তত 5 জন জেনুইন বোলার থাকবে আপনার, আর
তাকে সাপোর্ট করার জন্য আপনার দুজন আপনার Occasional যে প্রফেশনাল থাকে, বোলার all-rounder থাকবে আর কি। যেটা থাকে। জাস্ট এই চিন্তা থেকে কিন্তু এটি করা হয়েছিল, বাট সেটিও কাজে দেয়নি। সেটি কাজে দিয়েছিল, কিন্তু কাজে দিয়েছিল কোন অর্থে? বোলিং এ কিন্তু কাজে দিয়েছে, কারণ নিউজিল্যান্ডের মতো এত শক্তিশালী একটা দলকে আপনি 251-এ অল আউট করে দিয়ে আটকে রাখতে পেরেছেন। এটা তো মানে বলা যায় যে বোলিং এ যেরকম আপনি চেয়েছিলেন, বা বোলিং এ যে যদি বলা হয়ে থাকে যে বোলিং এ পাস ফেলের বিষয়টি, সেটি কিন্তু বাংলাদেশ খুব ভালো মতো পাস করেছিল বোলিং এ। কিন্তু পাস তো করতে হলে, পুরো ম্যাচে পাস করতে হলে আপনাকে দুই ডিপার্টমেন্টে পাস করতে হবে। বোলিং এ পাস করেছেন, কিন্তু ব্যাটিং এ আপনি ডাহা না, ফেল। কিন্তু প্রতিবারই তো হচ্ছে যে ইংরেজিতে ফেল, নালে অঙ্কে ফেল। রাইট। ওপি আজকের ম্যাচ নিয়ে বিশেষ করে আমি বলবো যে যেটা বলছিলেন যে তানভীরকে নিয়ে আমি নিজেও একটু ডাউট ছিলাম যে তানভীর, আমি ঘরোয়া ক্রিকেটে যতটুকু তাকে দেখেছি, সে কিন্তু নিয়মিত কিন্তু কোনো রেগুলার কিন্তু লেগ স্পিনার ছিল না। অকেশনালি বলার হিসেবে বল করতো, হয়তো এক দুই ম্যাচ তিনি ভালো বল করেছেন, পরবর্তী ম্যাচে হয়তো ক্যাপ্টেন তাকে ভরসা পেয়েছেন যে আগে বিগত ম্যাচে তিনি ভালো বল করেছেন, এবং নেক্সট ম্যাচে তাকে হয়তো টি-20 ম্যাচে তিনি 4 ওভার বল করেছেন, কিন্তু বাট নট ফর ওডিআই। আমি তাকে কোনোভাবেই সাপোর্ট করছি না এই কারণে যে আমি তার সাথে এক সময় খেলেছি, গত বছরের ঘটনা, খুব বেশি দূর ঘটনা নয়। তিনি কিন্তু নিয়মিত একজন ওপেনার ব্যাটসম্যান। তখন মোহামেডানের জায়গা হচ্ছিল না তার, তিনি রান করতে পারছিলেন না, কিন্তু পরবর্তী সময় তাকে দেখতে পেয়েছি যে তিনি লেগ স্পিন হাতে কিন্তু তিনি বল হাতে হাত ঘোরাচ্ছেন, এবং ভেরি নেক্সট ম্যাচ তাকে লেগ স্পিনার হিসাবে তাকে খেলানো হয়েছে, এবং হি বোল্ড অলমোস্ট 4 ওভার্স অর 5 ওভার্স এরকম। কিন্তু আমার কথা হচ্ছে যে লেগ স্পিনার আমি যখন নিবই, ওয়াই নট জুবায়ের? হি ইজ নট এ রেগুলার বোলার ইন আমাদের ডোমেস্টিক লিগে, কিন্তু সে কিন্তু রেগুলার বোলার নয়। তো আমি যদি টি-20 পারফরমেন্সের বিবেচনায় যদি তাকে নিয়ে থাকি দলে, তো ওয়াই শুড আই ব্রিং হিম ওডিআই? আমার পয়েন্ট হচ্ছে এখানে, তাকে আমার এখন টি-20 ম্যাচ 3টা বাকি আছে, আমি সেখানে আমি তাকে ইমপ্লিমেন্ট করব। ওডিআইতে আমার কাছে মনে হয় যে রুবেলকে অবশ্যই দরকার ছিল, বিকজ অফ আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের বিবেচনা করি, ওয়ার্ল্ড কাপের বিবেচনায় যদি আপনি দেখেন যে রুবেল কিন্তু অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডের দুই জায়গায় কিন্তু সফল ছিলেন। তো আমার কথা হচ্ছে যে শুভাশিস নো ডাউট তিনি 10 ওভার বল করেছেন, 45 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, ইটস ভেরি গুড, ভেরি ফাইন ফর ওডিআই। কিন্তু আমার কথা হচ্ছে যে রুবেলের মতো পরীক্ষিত একজন প্লেয়ারকে যদি এরকম সাইড বেঞ্চে বসিয়ে রেখে, এরকম ক্রুশিয়াল ম্যাচ যেখানে কিনা আমার সিরিজ নির্ধারণী ম্যাচ পরিণত, যেখানে আমি তখন কেন তাকে এমন একটা নতুন একটা প্লেয়ারকে আমি কেন আনবো? আমার কথা হচ্ছে এখানে। তো নো ডাউট যে এটা সিলেক্টররা সিদ্ধান্ত নেক বা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেক, কিন্তু সিদ্ধান্তের সাথে আমি মোটেও একমত নই, বিকজ অফ তিনটা নতুন খেলোয়াড় এরকম দ্বিতীয় ম্যাচেই নামানোটা, আমি এটার সাথে একমত নই। মানে এরকম একটা টিমের মধ্যে 11 জনের প্লেয়ার, তার মধ্যে 3 জন, মানে অলমোস্ট 25% যদি নতুন আসে এবং তার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ম্যাচের ইয়ার মধ্যে নাই, আর তাও যদি যেখানে কিনা আমার বোলিং ডিপার্টমেন্টে যেখানে 50 ওভারের কোটা যেখানে পূরণ করতে হবে, সেখানে কিনা 20 ওভার যদি আপনি তানভীর এবং শুভাগতকে দিয়ে ধরেন, বা আপনার পেস বোলারকে দিয়ে ধরেন, দ্যাট ইজ ইম্পসিবল। আপনি নতুন একজনকে দিয়ে কোনোভাবে আশা করতে পারেন না যে তিনি 10 ওভার। তো ওয়াই নট সৌম্য? তাতে সৌম্যই ভালো ছিল আমার, তো ওয়াই নট সৌম্যকে দিয়ে আমি 5 ওভার অন্তপক্ষে বল করাতে পারতাম। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে নতুন 3 জন একসাথে ডেবু ম্যাচে ইট ইজ ভেরি পসিবল। এই ধরনের ম্যাচে যেখানে সিরিজ নির্ধারণী ম্যাচ, তো আমার কাছে মনে হয় যে এক্সপেরিয়েন্স প্লেয়ার যারা সাইড বেঞ্চে বসেছিলেন তাদের অগ্রাধিকারটা বেশি ছিল আমার কাছে মনে হয়। আচ্ছা, ইস্তেক ভাই বলেন। আমার কাছে মনে হচ্ছে যে ওপেনিং জুটি নিয়েও, মানে ওপেনিং জুটি মানে দুইটা জায়গাতেই কিন্তু ওপেনিং জুটি ক্লিক না করাতে আমাদের সবসময়, আমরা এখানে দেশের মাটিতে যেটা দেখেছি, আমরা ওপেনিং জুটির চমৎকার একটা পার্টনারশিপ আমাদেরকে দিয়ে সবগুলো ম্যাচেই দিয়েছে, কম বেশি সবগুলো ম্যাচে দিয়েছে। কিন্তু এখানে দেখলাম যে ওপেনিং জুটি কোনো মতেই দুটা ম্যাচেই কিন্তু ওপেনিং জুটির ইয়েটা তেমন একটা সুবিধাজনক হয়নি। ফেল করে নাই, হ্যাঁ ফেল করেনি, কিন্তু সুবিধাজনক না। মানে যে আমাদের ওপেনিং জুটির উপর বেস করে কিন্তু আমরা পরের গুলা কিন্তু আমরা এখানে যতগুলো খেলা হয়েছে সবগুলো খেলাতে কিন্তু আমরা ওপেনিং জুটির উপর বেস করেই খেলেছি। এখানে আমার মনে হয় অ্যাপ্লিকেশনের কিছুটা অভাব ছিল, কারণ যে উইকেটে খেলেছে দুইটা ম্যাচেরই মোটামুটি ব্যাটসম্যানদের অনুকূলে ছিল উইকেট, এবং আমাদের ব্যাটসম্যানরা যে কোয়ালিটি ব্যাটসম্যান, আমরা শুধু অস্ট্রেলিয়াতে না, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু দে নো হাউ টু ব্যাট ফ্র্যাঙ্কলি। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছুটা হলেও একটা অ্যাপ্লিকেশনের অভাব ছিল। ওপেনিং স্ট্যান্ড ইমরুল কায়েস এবং তামিমের কিন্তু সূচনা কিন্তু মোটামুটি ভালো ছিল। ইমরুল কায়েস হুক মারতে গিয়ে ডাউন দ্য লেগ সাইড, আনফর্চুনেটলি হি ওয়াজ আউট। তামিম ইকবাল ডাউন দ্য আপনি ইনসাইড আউট ফাস্ট বোলারকে খেলতে গিয়ে হি ওয়াজ আউট ইন দ্য কাভার্স। এটা তামিম ইকবাল, আপনাকে মেনে নিতে হবে।
বাট তারা মোটামুটি ভাবে অ্যাগ্রেসিভলি শুরু করেছিল এবং সাউন্ড একটা স্টার্ট ছিল। আমি বলবো না যে তারা খুব একটা খারাপ সূচনা করেছে, কিন্তু ওটাকে কন্টিনিউ করতে পারেনি। পরের ব্যাটসম্যানগুলো আমার মনে হয় যে এখানে মিডল অর্ডারে সাকিবের একটা প্রথম ম্যাচ খেলেছে, পরের ম্যাচে নাই। মুশফিক ওয়াজ প্লেইং সো গুড ইন দ্য ফার্স্ট ম্যাচ, আনফরচুনেটলি ইয়ে হয়ে গেল। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক আছে, একটা হিকাপ, আমি বলবো একটা হিকাপ মাহমুদুল্লাহ রিয়াদের, ওয়ান অফ দ্য মোস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান। ইনকনসিস্টেন্ট। মোসাদ্দেক প্রথম ম্যাচে 50 খেললো, এই একটা অযথা একটা স্ট্রোক খেলতে গিয়ে আউট হয়ে গেল। সুতরাং একটা খাপ ছাড়া কেন যেন একটা মনে হচ্ছে ব্যাটিংয়ে। এবং সেকেন্ড ম্যাচটা তো মনে হয় এটা মুশফিকের না থাকার কারণে রিদমটা নষ্ট হয়ে গেছিল। এখন তাহলে যদি একটা ব্যাটসম্যান যদি না থাকে, রিদম যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই না, আমার মনে হয় যে রিদমটা নষ্ট। আই এম নট সেইং দ্যাট তারা ডিমোরালাইজড, কিংবা আই এম নট সেইং দ্যাট টিমের মধ্যে কনফিডেন্স ছিল না একটা, কিন্তু মুশফিক ইজ দি বেস্ট ব্যাটসম্যান ইন দ্য সাইড, মিডল অফ দ্য ট্যুর শুরু হতে না হতেই যদি একটা এরকম একটা বিপর্যয় হয়, যে কোনো টিমের একটা এফেক্ট হবে। আমাদের যেটা আমি প্রথমে বললাম, উই আর আ প্রোগ্রেসিং সাইড। আমাদের মোটামুটি উই উড লাইক টু সি অল এরিয়াজ ইভেনলি ব্যালেন্সড। যেটা কায়সার বলল যে ব্যাটিং শুধু হলে হবে না, বোলিং হতে হবে। বোলিং শুধু হলে ইচ ডিপার্টমেন্ট হ্যাজ টু ক্লিক। প্রথম ম্যাচে আমরা বেশ কয়েকটা ড্রপ ক্যাচেস দেখেছি, আমরা বেশ কয়েকটা বোলাররা মানে এক্সট্রা কিছু রানস দিয়েছে, যেটা না করলেও পারতো। এখন প্রথম ম্যাচ, আমরা আশা করছিলাম যে সেকেন্ড ম্যাচে গিয়ে কিছুটা যেটা আমরা দেখতে পেরেছিলাম যে সেকেন্ড ম্যাচে দে ওয়ার ডমিনেটিং। সকাল থেকে খেলা দেখলাম যে আরে 35 for 5 or something like that, you know, so that means, এবং রান রেট 35 for 5 না 135 for 5, এবং রান রেট মোটামুটি তারা নিয়ন্ত্রণে রেখেছে। ব্রুম ওয়াজ অ্যালাউড, ব্রুম কিন্তু কোনো ওরকম খুব একটা চান্স দেয়নি। নুরুল হাসানের একটা ডিফিকাল্ট একটা ক্যাচ হতে ছিল। বাংলাদেশ যে বোলিং সাইড যে খুব একটা খারাপ বোলিং করেছে বললে ওটা না, কিন্তু এটা তো ঠিক, ওদের দুজন কিন্তু দুইটা ম্যাচে কিন্তু দুজন সেঞ্চুরি করে ফেলেছে ম্যাচে। আমাদের এটা নাই। আমি একটা জিনিস যোগ করতে চাই। আমি আজকে এই অনুষ্ঠানে আসার আগে একটা ফেসবুকে দেখলাম যে ফেসবুকে নাজমুল ফাহিম ভাই, আমাদের ক্রিকেট কোচ, যাকে ক্রিকেট কোচ হিসেবে বলার চেয়ে আমি ক্রিকেট মেন্টর হিসেবে বলতে বেশি পছন্দ করি, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব ক্রিকেটারদের সেই জিনিসটা পড়া উচিত। তিনি লিখে বলেছেন যে তুমি কত রান করলা বা তুমি কত উইকেট পেলা সেটা কিন্তু বড় বিষয় না, দল যখন বিপদে পড়বে তখন তুমি দলের জন্য কি জমা করতে পারলা বা দলকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করতে পারলা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সেটাই কাউন্ট হবে। সেটাই কিন্তু ক্রিকেট। আমার মনে হয় যে এই ম্যাচ থেকে এর চেয়ে ভালো অ্যানালাইসিস আর হতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দেই, বাংলাদেশ এই নিউজিল্যান্ড আপনার 25.3 ওভারে কিন্তু 107 রানে 5 উইকেট পড়েছিল। সেখান থেকে কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে গেছেন নেইল ব্রুম। কিন্তু নেইল ব্রুম তখন মাত্র 32 রান করেছেন, অথচ তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন এবং দলকে 251 রানের একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন। এটাকে বলে ক্রিকেট। এবং দলকে যে বিপদ থেকে উদ্ধার করেছেন তিনি কিন্তু এমন হতে পারতো যে 40-50 বা 70 রান করে তিনি আউট হয়ে যেতে পারতেন, তাহলে কিন্তু দল তার দেখতেন 210 রান করতো। সেক্ষেত্রে দলকে কিন্তু বিপদ থেকে উদ্ধার করার যে বিষয়টি সেটি কিন্তু হতো না। তো তার এই সেঞ্চুরিটি তার ব্যক্তিগত আপনার অবদানের চেয়ে দলের জন্য অনেক বড় বেশি অবদান রেখেছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশও কিন্তু বিপদে পড়েছিল 134 রানে 5 উইকেট 30 ওভারে। তখন কিন্তু ব্যাট করছিলেন ইমরুল কায়েস 59 রানে এবং তিনি কিন্তু জমে গিয়েছেন। সো 5 উইকেট যখন পড়ে গিয়েছে এবং ম্যাচ জেতার জন্য আপনার বেশি দরকার নেই, 120 রান দরকার রয়েছে এবং হাতে প্লেন্টি অফ ওভারস রয়েছে, তখন কিন্তু এবং ব্যাটসম্যান উইকেটস, এবং তখন কিন্তু আপনার কাজ ছিল যে আপনাকে ধরে খেলা এবং শেষ পর্যন্ত থাকা। কারণ ক্রিকেটে একটা জিনিস বলাই হয়ে থাকে যে ওয়েন ইউ স্টার্টেড ইউ হ্যাভ টু ফিনিশ ইট আপ। আপনি শেষ যদি না করে আসতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কোনো মূল্য হবে না। সবচেয়ে বড় বিষয়টা হলো যে প্লেন কিন্তু যে কেউ উড়িয়ে দিতে পারে, আপনার ইগনিশন দিলে গাড়িতে কিন্তু চালাই দিতে পারে, কিন্তু কন্ট্রোল রাখাটা সবচেয়ে বড় বিষয়। এই ইনিংসটা কিন্তু বাংলাদেশ কন্ট্রোল করতে পারেনি এবং একজন কন্ট্রোল করা উচিত ছিল কার, যে উইকেটে সেট ব্যাটসম্যান তার কিন্তু কন্ট্রোল করা উচিত ছিল। এই কারণে আমি বলবো যে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইমরুল যে আপনার 59 রান করেছেন সেই 59 রানের কোনো মূল্যই কিন্তু থাকবে না। একটা ফোন আছে স্যার। জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি বলি গত ওয়ার্ল্ড কাপে রুবেল যেহেতু খুব ভালো বোলিং করছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে, তো আমি মনে করি আজকে রুবেলকে নেওয়া উচিত ছিল। এবং আরেকটা কথা যে আজকে সাকিব দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করছে। আসলে ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচটা হারছে।
আর এতগুলা 3টা প্লেয়ার আজকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 3টা নতুন প্লেয়ার কেন খেলানো হলো আমি বুঝলাম না। এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন। হ্যাঁ, আমরা বলছি এই বিষয় নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আমি ওই দর্শকের রুবেল প্রসঙ্গে বলি, রুবেলের অবশ্যই খেলানো উচিত ছিল। কারণ হলো যে এখানে কিন্তু ক্রিকেটীয় কিছু কারণ রয়েছে। দেখুন, গত বিশ্বকাপে রুবেল এই সবগুলো ম্যাচে খেলেছে কিন্তু আইসিসির, এবং আইসিসি কিন্তু কোনো মতেই চায়নি যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় আপনার কম রানে অল আউট হয়ে যাবে এবং 50 ওভারের পুরো ম্যাচ হবে না, কারণ বিজ্ঞাপনের ব্যাপার স্যাপার ছিল, প্লাস টুর্নামেন্ট জমানোর একটা বিষয় ছিল। এই কারণে তারা কিন্তু পিওর কিন্তু ব্যাটিং প্যারাডাইসের উইকেট তৈরি, ব্যাটিং প্যারাডাইস ছিল সেখানে পুরোপুরি। তো সেই ব্যাটিং প্যারাডাইসে রুবেল যখন ভালো বল করে এত সাফল্য আনিয়ে দিতে পারেন, এবং এখন এখানে বোলিং এবং সুইমিং কন্ডিশন এবং রুবেল যে টাইপের বল করে থাকেন সেটার জন্য একদম আদর্শ জায়গা একটা ছিল আর কি। তো সেখানে তাকে না নেওয়াটা আমার মনে হয় যে ভুল হয়েছে, এবং খুব একটা অবাক হব না আমি যদি আপনি দেখেন যে শেষ ম্যাচে রুবেলকে নেওয়া হচ্ছে, যদিও সিরিজ আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। তো যেটি বলছিলাম যে উইকেটে যে সেট ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের কাজ হলো আপনি 40-50 করে আপনি আউট হয়ে যাওয়া না, শেষ না করা, আপনাকে ম্যাচ শেষ করে আসতে হবে। এই কারণে দলের সিনিয়র ব্যাটসম্যানরা মিডল অর্ডারে যে ব্যর্থ হয়েছেন তার মূল কারণটা হলো যে সাব্বির আউট হয়েছেন, এবং ইমরুল আউট হওয়ার পর তারপর আর কেউ কিন্তু দাঁড়াতে পারেননি। এদের মধ্যে শুধুমাত্র মাহমুদুল্লাহ খুব ভালো বলে আউট হয়েছেন, এবং বাদবাকিরা কিন্তু এক অর্থে উইকেট থ্রো করে দিয়ে এসেছেন। হয়তো একটু তাড়াহুড়া করার চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে এসেছিল। এর আরেকটা কারণ হলো যে আমরা কিন্তু প্রচুর ওয়ানডে এবং টেস্ট খেলার চেয়ে বা বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার চেয়ে টি-20 বেশি খেলি। আর টি-20 তো জানেন আপনি যে আপনি দুটো বল যখন আপনি ডট দিবেন তখন কিন্তু অটোমেটিক প্রেসার চলে আসে যে আমাকে আরেকটু রান করতে হবে। তো এই প্রেসারটা, এই টেন্ডেন্সিটা কিন্তু আপনার যখন ওয়ানডে ম্যাচ খেলেন তখনও কিন্তু আপনার মধ্যে চলে আসে। বাট বাংলাদেশ টিমের বোঝা উচিত ছিল যে 300 বলে তাদেরকে রান করতে হবে 252, এবং 48টা ডট বল আপনি খেলার সুযোগটা পাচ্ছেন। সো প্ল্যানিংটা আপনার কিন্তু ওরকম ভাবে সাজানো উচিত ছিল, কিন্তু সেই প্ল্যানিংটা বাংলাদেশ করতে পারেনি। এবং হয়তো একটা প্ল্যান নিয়ে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সাব্বিরের রান আউটের পরে এবং শেষ পরে যখন আপনার ইমরুল কায়েস আউট হয়ে গেলেন, তখন কিন্তু আমাদের আর কোনো কার্যত কোনো প্ল্যান, কোনোভাবেই কোনো প্ল্যান কাজ করেনি, কাউকে দিয়ে আর কোনো কিছু কার্যকর করা যেত না। হ্যাঁ, ওপি, আমার কাছে মনে হয় যে এই সেকেন্ড ম্যাচ আমরা ব্যাটিং ব্যর্থতা, নো ডাউট। কিন্তু তারপর আমার কাছে কেন জানি মনে হয় যে যদি আমরা ব্যাটিং দেখি, নিউজিল্যান্ডের ব্রুম 109 রান করেছেন তিনি 107 বলে। তার ইনিংসটা যদি আমরা দেখি, তো আমাদের ব্যাটসম্যানের, আমাদের বাংলাদেশি ব্যাটসম্যান যারা আছেন টপ অর্ডারের ব্যাটসম্যান, তাদের সাথে যদি আমি ওডিআই, আমাদের ব্যাটসম্যানরা কয়টা ওডিআই খেলেছে এবং ব্রুম কয়টা ওডিআই খেলেছে, আমার কাছে মনে হয় যে ডিফারেন্সটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, বিকজ অফ আমাদের ব্যাটসম্যানরা মাচ ম্যাচিউরড। অ্যান্ড এই কন্ডিশনে এমন না যে আমরা অভ্যস্ত নই, এটা আমি বলবো একসাথে একমত নই। কারণ আমরা এই ট্যুরটার আগে আমরা অস্ট্রেলিয়াতে রীতিমতো নিয়মিত প্র্যাকটিস করেছি, প্রথমবারের মতো, মানে প্রথমবারের মতো ইভেন আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু যাওয়ার আগেও কিন্তু 1 মাস কিন্তু আমরা কিন্তু প্রস্তুতি সেখানে নিয়েছি। তো নো ডাউট যে আমরা রেজাল্টটা কিন্তু আমরা তখন ইভেন কোচ হাতুরা সিংহে, তিনি বাংলাদেশ আসার আগে কিন্তু তিনি অস্ট্রেলিয়ার কিন্তু একটা নিয়মিত দলের কিন্তু কোচ ছিলেন, তিনি কন্ডিশন সম্বন্ধে সবকিছুই অভ্যস্ত, জানা তার। তো আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু কন্ডিশন সম্বন্ধে সবকিছুই তাদের কিন্তু জানা, যে ওখানে কেমন বাউন্স থাকতে পারে না থাকতে পারে সবকিছুই জানা। তো আমার কথা হচ্ছে যে যদি নুরুল হাসান যদি নাম্বার 7 ব্যাটসম্যান হয়ে যদি 24 রান করতে পারে 31 বলে, ওয়াই নট যে উপরে যারা আছে তারা কেন করতে পারবে না? এমন না যে উইকেট ছিল আনপ্লেয়েবল, তাও কিন্তু নয়, উইকেটের ট্রু বাউন্স ছিল, হ্যাঁ তারাও রান করেছে। আমাদের ব্যাটসম্যানরা যখন নেমেছে, বরঞ্চ ব্যাটিং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিং প্যারাডাইস উইকেট ছিল, কিন্তু বাট উই থ্রো আওয়ার উইকেট। আমার কাছে একটা জিনিসই মনে হয়, উই আর প্লেইং টু মাচ টি-20 ক্রিকেট, দ্যাটস ওয়াই উই লুজিং আওয়ার উইকেট টু আর্লি। আমার কাছে এটাই মনে হয়। আর আপনি যদি প্রিপারেশন যদি বলেন যে এই ট্যুরটার আগে আমাদের প্রিপারেশনটি কি ছিল, এই টুর্নামেন্টের আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া কিন্তু কোনো টি-20 ছাড়া কিন্তু কোনো প্রিপারেশন ছিল না। আমরা টি-20 ব্যাচ প্রিপারেশন নিয়ে যদি কোনো দেশে যাই, 50 ওভার ব্যাচ, অ্যান্ড যদি দেশ হয় নিউজিল্যান্ড, এখানে আপনি কোনো এক্সপেক্টই করতে পারেন না। আমার কাছে মনে হয়, আমার সাথে ইশতিয়াক ভাই এবং দুজনে একমত হবেন যে কন্ডিশন এবং উইকেট সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশে একেবারে বিপরীত যেটা। তো আমার কাছে মনে হয় যে টি-20 ম্যাচ আপনি প্রিপারেশন নিয়ে আপনি ওইখানে গিয়েছেন, আপনি ওডিআইতে যদি গিয়ে ম্যাচ সবগুলো জিততে চান, দ্যাট ইজ ইম্পসিবল। আর আপনার টিম যেভাবে সাজিয়েছেন, দ্যাট ইজ টি-20 টিম। আপনি আজকে তিনজন নতুন মুখ দেখিয়েছেন, নো ডাউট যে দে আর ট্যালেন্টেড প্লেয়ার্স, কিন্তু বাট আপনার দলে কিন্তু এমনও প্লেয়ার ছিল সাইড বেঞ্চে যারা কিনা এক্সপেরিয়েন্স সেখানে পারফর্ম করেছে সেই দেশে। তো ওয়াই নট যে
তুমি এরকম একটা ডিসাইডিং ম্যাচে, যেখানে সিরিজ ডিসাইডিং ম্যাচ, তুমি কেন তাকে নামাবে না? That is my question. আমার মনে হয় যে এই বাংলাদেশ যেহেতু প্রচুর টি-20 ম্যাচ খেলে গিয়েছে, এখন টি-20 কিন্তু আমাদের 3টি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে। টি-20তে বাংলাদেশ এখন ভালো করবে, সেই আশাটুকু আমরা করতেই পারি। আর নেইল ব্রুমের ব্যাপারে একটু যোগ করি, সেটি হলো যে নেইল ব্রুম কিন্তু 6.5 বছর পরে কিন্তু নিউজিল্যান্ড দলে চান্স পেয়েছেন, এবং তিনি কিন্তু আগের ম্যাচে ভালো করতে পারেননি, কিন্তু ভালো করার জন্য কিন্তু বেশি সময়টুকু নেননি। পরের ম্যাচে কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে ক্রিকেট কিন্তু আপনাকে সুযোগ দেয়, এখন সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। সেই সুযোগটা আপনি যদি মনে করেন যে আপনি 50 রান বা আপনি 49 রান করে মনে করলেন যে আপনার কাজ শেষ, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু দলকে জেতানোটা আপনার জন্য মূল কাজ। আপনি যদি দলকে জেতানোর জন্য আপনার একটা 6 যদি কাজে লাগে, সেটাই কিন্তু আমি মনে করি যে গুড এনাফ। কিন্তু আপনি যদি সেঞ্চুরি করলেন আর দল যদি জিততে না পারলো, তাহলে কিন্তু সেই সেঞ্চুরির কোনো মূল্য, অন্তত আমার কাছে কোনো মূল্য থাকবে না। সো এই কারণে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ক্রিকেটারকে যখন ব্যাটিং করতে নামবেন বা যখন বোলিং করবেন, তখন তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত যে আমার পারফরমেন্স দলের জন্য কতখানি আমি অবদান রাখতে পারছি। ভাই যেটা ওপি যেটা বলেছে, টি-20 খেলে যে আপনি একদম পুরো টি-20 টিম নিয়ে যে হাজির হয়ে গেছেন, মানে যেমন প্রস্তুতির যে ব্যাপারটা থাকে, 50 ওভার্সের ম্যাচ আর টি-20 মধ্যে ক্লাস ডিফারেন্স, ওই জায়গায় কিন্তু আমরা ভালো, এটা আমি বলবো না। টি-20তে শর্টার ভার্সন বলে ওই জায়গায় আমাদের ওই সবারই সুযোগ একই রকম থাকে। তো সেই ক্ষেত্রে কোনো আপনার কি মনে হয় যে আমি অ্যাড করতে চাই যে আমরা কিন্তু যখনই বিদেশে বাইরে খেলতে যাই, বিদেশের মাটিতে, তো শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলের ক্ষেত্রে আপনি বলেন, তারা কিন্তু 15 দলের সদস্য কিন্তু নিয়ে যান। আমরা কিন্তু সেখানে নিয়ে গেছি 22 সদস্যের দল। তো 22 সদস্যের দল যেখানে নিয়ে গিয়েছে, আমাদের রিজার্ভ বেঞ্চে এত প্লেয়ার আছে, ওয়াই নট আমরা তাদের ইউটিলাইজ করবো, আমার এক্সপিরিয়েন্স প্লেয়ারদের। সিম্পল ইজ দ্যাট। আমি ওপির সাথে কিছুটা অ্যাগ্রি টু ডিসএগ্রি। এই জন্য যে ইন্টারন্যাশনাল ক্রিকেট, প্রফেশনাল প্লেয়ার্স, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু এনি কন্ডিশনস। আমি টি-20 খেলি, ওয়ানডে ক্রিকেট খেলি, টেস্ট ম্যাচ ক্রিকেট খেলি। আনফর্চুনেট যে বাংলাদেশ ক্রিকেট ক্যালেন্ডারের মধ্যে টেস্ট ক্রিকেট খুব একটা নাই। কিন্তু যদি আপনি দেখেন ইংল্যান্ডের আগেনস্টে তারা ভালো খেলেছে। বিপিএল এ ইয়েস ওকে, টি-20 মেজাজে তারা ব্যাটিংটা করেছে, সেই জন্য আজকে আমরা বলছি যে তারা টি-20 ফর্ম্যাটে তারা খেলছে, এবং আমরা টি-20 সাথে একটা রাখতে চাচ্ছি, সম্পর্ক রাখতে চাচ্ছি। বাট দেখেন, এরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। আপনি এক একজন কিন্তু আমরা যদি বলি 100টার উপরে তারা ম্যাচ খেলেছে, আমরা যদি বলি যে কেবলমাত্র বিপিএল এর কারণে তারা আজকে এই কাজ, আই এম নট টোটালি অ্যাগ্রিং। ইয়েস, আমরা এক্সপেক্ট করি অ্যাটলিস্ট যারা সিনিয়র ক্রিকেটার্স, তামিম, মুশফিক, মোহাম্মদ রিয়াদ, সাকিব, ইমরুল কায়েস না ঠিক আছে, তাকে তো বড় দুঃখের সঙ্গে ঢুকেছে। আমরা কিন্তু ইমরুল কায়েসকে কিন্তু আমরা সব সময় কিন্তু থার্ড ওপেনার হিসেবে কিন্তু তাকে ট্রিট করি, কিন্তু আমরা তো সেই ওয়ার্ল্ড টি-20 থেকে বলছি, কিন্তু কোনো মতেই হচ্ছে না। somehow he is managing in the team. সাংবাদিকরা যাব, গণমাধ্যম যা বলছিল, সেটা কিন্তু ইমরুল কায়েস কিন্তু খেলে সেটা প্রমাণ করেছে। আপনি যেই এত বলেন, ইভেন আপনি টেস্ট ক্রিকেট বলেন, টি-20 বলেন, ওডিআই বলেন, তার সবখানেই কিন্তু পারফরমেন্স আছে, কিন্তু তারপরে কিন্তু সে কিন্তু বাংলাদেশ দলের থার্ড ওপেনার হিসেবে সবসময় বিবেচিত। আমি ওপির সাথে প্রথম যে তাকে প্রশ্ন করেছিলেন, সেটার সাথে আমি একমত যে এখানে যেহেতু এটা সিরিজ ডিসাইডিং ম্যাচ, সেখানে 3 জন অভিষেক প্লেয়ারদেরকে খেলাবার কোনো যুক্তি নাই। আপনি রুবেলকে খেলানো উচিত ছিল বিকজ অফ রুবেলস এক্সপিরিয়েন্স, বিকজ অফ রুবেলস গুড পারফরমেন্স ইন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আরেকটা হচ্ছে যে আপনি কোনো ব্যাখ্যা আছে নাকি যে না অসুস্থ বা এরকম? পৃথিবীর কোনো দেশে কিন্তু সাধারণত এই ধরনের পেস বলার যাদের থাকে, তাদের ওখানে তো বেসিক্যালি যদি বলেন যে মাশরাফিকে যদি আপনি অন্য সাইডে দেখেন, তাহলে রুবেল হলো আপনার হলো মেইন। আপনি মুশফিকের জায়গায় নুরুল হাসান ঠিক আছে, অনলি ঠিক আছে। আপনি তানভীরের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যেটা ঠিক আছে, আমরা সে এখানে খুব একটা খেলানো হয়নি, মানে বাংলাদেশে ওপি যেটা বললো, ওপেনিং ব্যাটসম্যান থেকে হঠাৎ করে লেগ স্পিনার, নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা ছিল। তারপরে ইংল্যান্ড এগেইনস্টে সে ভালো খেলেছে। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে, যেটা ক্যাসের এক পর্যায়ে বলছিল যে লেগ স্পিনার কিন্তু খুব একটা বৈচিত্র্য আনে, এবং এটা প্রয়োজন। এমন হতে পারে যে তাকে টেস্ট ক্রিকেটে খেলানো যায় কি যায় না, সে হয়তো বা একটা টেস্ট তাকে করেছে এই খেলায়, বাট ইটস আ সিরিজ ডিসাইডিং ম্যাচ। এইখানে খুব বেশি এক্সপেরিমেন্টের খুব একটা স্কোপ নাই। একটাই হচ্ছে যে শুভাশিস রায়, ইভেন দো হি বোল্ড ওয়েল, 2টা উইকেট পেয়েছে, 45 রান দিয়েছে, আপনি কোনোভাবে তাকে এই ক্রেডিট থেকে আপনি বঞ্চিত করতে পারেন না।
কিন্তু রুবেল থাকলে হি ইজ এ উইকেট টেকার। যে সময়ে বাংলাদেশ একটা মোটামুটি ভাবে একটা তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল, ওই সময় কিন্তু থাকলে হয়তো রুবেল রুবেল কার্যকরী বেশি হতো। তো কিছুটা এখানে হচ্ছে যে মেবি সিলেকশন ওয়াজ নট এট ইটস বেস্ট। একটা যে সিনিয়র প্লেয়ারসদের দে শুড নাও সেট এ রিয়েল এক্সাম্পল। এখন যেটা কাছে বললো যে দেখেন ব্রুম ঠিকই সুযোগ পেয়ে সেঞ্চুরি মারলো, আমাদের প্লেয়ার আমরা এখন পর্যন্ত আমার রিয়েলি মনে পড়ে না যে এই ধরনের একটা ইনিংস বাংলাদেশি প্লেয়ার আজ পর্যন্ত খেলেছে কিনা। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলেন। আমি টাঙ্গাইল থেকে রাশেদ বলছি। জি বলেন। আমার জিজ্ঞাসা যে এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অনেক উন্নত, আমরা সব ধরনের ফ্যাসিলিটি দিতেছি, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের যে দায়িত্ব সেটা দেখে মনে হইতেছে যে তারা মাত্র স্টার্ট করতেছে খেলাধুলা। আর দেখেন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে প্লেয়ারের যে এভারেজ গড়, তাতে কিন্তু নিউজিল্যান্ডের যে প্লেয়ার তাদের কিন্তু খুব একটা ম্যাচ খেলার বাংলাদেশের ওই তুলনায় মানে বাংলাদেশ অনেক সিনিয়র, কিন্তু তাদের আসলে ব্যাটিং দেখে মনে হতেছে যে তারা মানে মানে অনভিজ্ঞ যেটা আর কি। তো এই ধরনের আমরা কবে এই ধরনের ইয়ে থেকে মানে বের হব? জি আপনাকে ধন্যবাদ, চমৎকার বলে দিয়েছে। না সেটাই আর কি। আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু 4-0 হেরে গেছে নিউজিল্যান্ডে। আমি ওগুলা কিন্তু আমি কিন্তু ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না। আমরা হেরেছি কিন্তু দর্শক খুশি হয়ে বেরিয়ে হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট আমি যদি পজিটিভ সাইডটা দেখি, বাংলাদেশ ব্যাটিং কুড হ্যাভ ডান বেটার। বাংলাদেশ কিন্তু ফার্স্ট ইনিংস কিন্তু খুব একটা যে ডিজাস্টারসলি ফেল করেছে বলা যায় না। মোসাদ্দেক শেষে গিয়ে মোটামুটি ভালো ব্যাটিং করেছে। সাকিব কনসিস্টেন্ট না, সাকিব হয়তো তাকে কন্টিনিউ করা উচিত ছিল। এটাই হচ্ছে যে আমাদের প্লেয়ারদের ব্যর্থতা, উই ক্যান নট ক্যারি অন এন্ড কন্টিনিউ এন্ড টেক ইট টিল দ্য লাস্ট। এটাই হচ্ছে আমাদের প্লেয়ার। ব্রুম কোত্থেকে এসে কিন্তু ওদের যে প্লেয়াররা খুব ভালো খেলছে আমি বলবো না, প্রত্যেক দুই জায়গায় দুইজন সেঞ্চুরি করে ফেলেছে, রান চলে। হ্যাঁ, দে স্কোরড 100। মানে একটা মানুষ তো থাকবে, নিয়মটাই তাই। আপনি ক্যারি অন করতে হবে টিল দ্য লাস্ট। রাইট, আপনি 11 জন প্লেয়ারের 11 জনই ভালো করবে তা তো না। 11 জনই যদি আপনার 50 করে মারে তাহলে তো 550 রান হয়ে যাবে, সেটা না। আপনার কিন্তু রান করতে হবে 2 থেকে 3 জন, একটা পার্টনারশিপ বা দুইটা পার্টনারশিপ থাকে। সেটা হবে ব্যাটসম্যান, এবং কোন ব্যাটসম্যান? যে ব্যাটসম্যান আপনি উইকেটে জমে গিয়েছেন, সেট হয়ে গিয়েছেন। কারণ একটা জিনিস একটা মনে রাখতে হবে কি, যে প্রথম বলে বা শুরুর দিকে কোনো ব্যাটসম্যান কিন্তু আউট হতেই পারেন, ইটস ন্যাচারাল। এটা সচিন টেন্ডুলকারও কিন্তু শূন্যতে আউট হয়েছেন। কিন্তু ঘটনা হলো যে যখন আপনি উইকেটে সেট হয়ে যাবেন, যখন আপনি বড় খেলার জন্য মোটামুটি আপনার সব প্রাথমিক কাজটুকু করে ফেলেছেন, শেষ করে আসবেন, ম্যাচটা জিতিয়ে আসবেন, এই দায়িত্বটুকু বাংলাদেশের কেউ পালন করতে পারছে না। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি দেখে থাকবেন যে এই যে হঠাৎ করে ধস নামার যে বিষয়টা হয়, এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নতুন কিছু নয়। আপনি খুব বেশি দিন দূরে যাওয়ার দরকার নেই। আপনি আফগানিস্তানের সাথে ম্যাচে কিন্তু আমরা খুব দ্রুত 5 উইকেট হারিয়ে ফেলেছিলাম, এখানে ম্যাচ একদম জয়ের কাছাকাছি ছিলাম। তার চেয়েও বড় আরেকটা উদাহরণ দিই আমি, ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, কিন্তু সেখানে 17 রানে আমরা শেষ 5 উইকেট হারিয়েছি, সেটি একটি বড় ধস। আর আজকে তো আমরা প্রায় জিতে গিয়েছিলাম, 163 বলে আপনার রান দরকার, 144 রান দরকার, এবং হাতে আছে আপনার কাছে 9 উইকেট। সেখানে আপনি 105 রানে 1 উইকেট ছিল, সেখান থেকে আপনি 184 রানে অল আউট। দ্যাট মিনস আপনি 79 রানে লাস্ট 9 উইকেট হারিয়েছেন। তো এটাকে ধস বলবেন না তো আর কি বলবেন? তো আমার কথা হলো যে এই ধস কেন হয়? এই ধস যখন হয় তখন কিন্তু একজন বা দুজন ব্যাটসম্যান তারা কিন্তু আপনার গেম প্ল্যান চেঞ্জ করে আপনাকে টিকে থাকার চেষ্টা করেন বা শেষ পর্যন্ত আমি খেলবো। কিন্তু বাংলাদেশের এই প্রবলেমটা মানে সেই শুরু থেকে চলে আসছে। আপনি যখন আগে ব্যাটিং করেন তখনও এই প্রবলেমটা হচ্ছে, যখন পরে ব্যাটিং করেন তখনও হয়। একটু যোগ করি, সেটা হলো যে যখন আপনি দেখবেন যে আগে ব্যাটিং এর সময় এই ধরনের প্রবলেম তৈরি হয়, তখন কিন্তু গেম প্ল্যান বি বা প্ল্যান সি তে চলে যায় অনেকে, যে আমি একটু বেশি বল খেলবো কিন্তু উইকেট যাতে আর না পড়ে, আমি কয়েকটা ওভার মেডেন দিলাম কিন্তু আমি 50 ওভার পুরোটা খেললাম। এই ম্যাচটুকু বাংলাদেশ যদি চেষ্টা করতো যে আমি 50 ওভার পুরোটা খেলবো বা 48 ওভার পুরোটা খেলবো, যখন 4 উইকেট বা 5 উইকেট পড়ে গিয়েছে, কোনো একজন ব্যাটসম্যান যদি নিজেদের মধ্যে প্ল্যান করে এরকম ভাবে করতেন, তাহলে কিন্তু এই ম্যাচ ইজি বাংলাদেশের কাছে জেতা যেত। আর সবচেয়ে বড় বিষয় হলো যে নিউজিল্যান্ডের মাটিতে, নিউজিল্যান্ডের কন্ডিশনে, নিউজিল্যান্ডের মতো এত মানে দক্ষ টিমের বিরুদ্ধে জয়ের সুযোগ আপনার কাছে আর কখনো আসবে কিনা, ইটস ভেরি রেয়ার থিং। যেটা মাশরাফি কিন্তু আজকে ম্যাচটাতে দুঃখটা করছিলেন যে এত বড় সুযোগ আমরা হাতছাড়া করেছি, এটা ইটস জাস্ট স্পয়েল দ্য চান্সেস। ওপি শেষ পর্যায়ে আছি, আমাকে বলেন যে ওই যে উনি দর্শক আমরাও বলেছি অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক
ওইসব প্লেয়ার ওদের যারা আছে তাদের থেকে অনেক বেটার। অনেকেই। হ্যাঁ, সেই জায়গায় যদি আপনি বলেন যে ম্যাচ ধরে রাখার জন্য অথবা আমি উইকেট পড়ে গেছে প্ল্যানটা চেঞ্জ করা, টিমটাকে টেনে নেওয়ার জন্য দাঁড়ায় থাকা, কিছুক্ষণ উইকেটে খোঁড়ানো যেটা বলা হয়, যে খোঁড়াতে থাকে তারপরেও সেই উইকেটটা টিকে আছে, সেই ধরনের জিনিসগুলো হচ্ছে না কোথায়, কেন সমস্যাটা? বিকজ অফ উই আর প্লেইং টু মাচ T20 ম্যাচেস, সিম্পল ইজ দ্যাট। কারণ আমরা দেখেন, আমরা এই টুর্নামেন্ট খেলতে, এই সিরিজটা খেলতে যাওয়ার আগে কিন্তু বিপিএল টুর্নামেন্ট কিন্তু একাধিক ম্যাচ কিন্তু সব প্লেয়াররা খেলেছে। তার আগে কি খেলেছি? টেস্ট ক্রিকেট ম্যাচ ইংল্যান্ডের সাথে। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যাবার আগে ওডিআই আমরা কোনো ম্যাচ তেমন একটা সুযোগ পাইনি, এমনকি আমরা নিজেদের ঘরোয়া মাটিতে একে অপরের সাথে ম্যাচ খেলার ততটুকু সুযোগও পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে দলটি সাজিয়ে নিয়ে গিয়েছি 22 জনের একটা 22 সদস্যের দল, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স আর T20 এক্সেপ্ট যদি আমি টপ অর্ডার থেকে বলি, তামিম, ইমরুল কায়েস, সাকিব, মুশফিক, মাশরাফি, সৌম্য, দে আর ওয়েল নোন অ্যান্ড তারা ওডিআই সাথে যে কোনো T20 বলেন, ওডিআই বলেন, যে কোনো ফরম্যাটে তারা অ্যাবসলিউটলি রাইট। বাট রাদার দেন আপনি অন্যান্য প্লেয়ার যদি ধরেন 15 জনই আছে এরকম 15 জন প্লেয়ার আছে যারা T20 স্পেশালিস্ট। তো হাউ কাম আপনি T20 স্পেশালিস্ট দিয়ে আপনি ওডিআই জিততে চান? দ্যাট ইজ ইম্পসিবল। আপনি যদি আপনি যদি পরবর্তী T20 ম্যাচ, আমাদের তিনটে ম্যাচ আছে, আপনি যদি সেখানে যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন যে না আমি সেই ম্যাচগুলো জেতার জন্য আমি আমার নতুন প্লেয়ারদের সুযোগ করে দিচ্ছি, তারা একটু সাহস পাক, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু তারপর আমি বলবো যে এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত না? অবশ্যই সিদ্ধান্ত, কিন্তু তারপর আমি বলবো যে আজকে যে আমরা যে ম্যাচটি আমরা লুজ করেছি, অবশ্যই আমি কায়সার ভাইয়ের সাথে একমত যে এরকম একটা সুযোগ কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের মাটিতে আমাদের এরকম সুযোগ আসবে কিনা সন্দেহ। কিন্তু তারপর আমি বলবো যে ব্যাটসম্যান অবশ্যই এরকম একটা ম্যাচ হেরে গেছিলাম, তো নো ডাউট যে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে তো অবশ্যই হবে এবং টপ অর্ডারদের নিতে হবে। আমরা যেখানে নুরুল হাসান নাম্বার 7 ব্যাটসম্যান, হি কেম ডাউন টু ব্যাট নাম্বার 7 and he scored 24 runs in 31 balls. So why not যে আমার টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারবে না? এমন না যে খুব আনপ্লেয়েবল কোনো কন্ডিশন ছিল, কিচ্ছু ছিল না সেখানে। তো আমার কাছে ব্যাটিং ইজি ছিল তো, আপনার 105 রানে এক উইকেট। But our batsmen played too much shots because of we playing too much T20 cricket. আমার কাছে মনে হয় যে T20 শেষ ক্রিকেটে মিনিটে আমাদের শেষ মিনিটে ইশতিয়াক কি বলবেন বলেন? ইয়া তো অতীত বলে দিয়েছে, ধরে বলছে যে T20 টি20 প্রভাবটা খুব বেশি এখানে আছে। ইয়েস, কিছুটা তার খেলা দেখে তাই মনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু হওয়ার কথা না, বিকজ ইউ আর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। সব ম্যাচে ম্যাচে আপনাকে খেলতে হবে। কিছুদিন আগে টেস্ট ম্যাচ খেললাম, টেস্ট ম্যাচ আমরা সুন্দর অ্যাডাপ্ট করলাম। ওয়ান ডেতে আমরা কিন্তু একটা ইয়ে ছিল যে এতদিন পরে আমরা ওয়ান ডে খেলতে যাচ্ছি, কি না কি হয়। দুইটা ম্যাচ আমরা কিন্তু সিরিজটা জেতার মতো ছিল, এন্টায়ার থ্রি ওয়ান ডে সিরিজ এবং আপনার টেস্ট ম্যাচ সবকটা জেতার মতো অবস্থা ছিল। এমন না যে আমরা ডমিনেট করিনি। বাংলাদেশের যেটা ইতিবাচক ইয়েটা হচ্ছে যে আমরা সেশনস, টেস্ট ম্যাচে আমরা সেশনস ডমিনেট করছি, ওয়ান ডে ক্রিকেটে উই আর ডমিনেটিং অ্যান্ড উইনিং। এখানে আমি বলবো ইয়েস, আমরা কিছু কিছু সময় ছিল যেখানে আমরা অ্যাকচুয়ালি ডমিনেট করেছি, কিন্তু আমরা কনসিস্টেন্সির অভাবে আর অ্যাপ্লিকেশনের অভাবে আমরা ধরে রাখতে পারিনি। তো আমাদের সমস্যা কিছু যদি একটা না, আমি আশাবাদী মানুষ। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সিরিজ হেরে গিয়েছে, কিন্তু এখনো একটি ওয়ানডে বাকি রয়েছে। সেই ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে এবং জিততে পারে, তাহলে দেখবেন যে এত সমালোচনা যে হচ্ছে, এই সমালোচনাটুকু হয়তো কেটে যাবে। এবং আমি আশা করি যে বাংলাদেশ সেই ম্যাচে ভালো করুক, তাহলে আপনার T20 যে 3টি ম্যাচ রয়েছে সেখানে ভালো এবং কমফোর্টেবল পজিশনে বাংলাদেশ থাকতে পারবে। তো আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।